আসসালামু আলাইকুম। গতকাল ঢাকায় মার্চ ফর গাজা হলো এবং সেখানে অসংখ্য মানুষ একত্র হয়ে ইসরায়েলকে ধিক্কার দিল এবং এর পাশাপাশি তারা নরেন্দ্র মোদী বিরোধী মার্চও করেছে। এই আন্দোলনে যে হিজবুত তাহিদের মতো মৌলবাদীরাও ছিল, এটার প্রমাণ হচ্ছে ফ্ল্যাগ। যাই হোক, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেখানেও মার্চ হয়েছে, সেখানেও অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। নেভারদিলেস ওখানে একটা জেহাদি জোশ ছিল, সেই জেহাদি জোশের সাথে খেলাফতি চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। সেখানে গাজওয়াতুল হিন্দ চেতনা প্রকাশ পেয়েছে। সেখানে ইসরায়েল এবং ওয়েস্টার্ন প্রোডাক্টস বয়কটের বা তাদের সাথে ব্যবসার বয়কটের একটি মুভমেন্ট প্রকাশ পেয়েছে। এই বিষয়গুলো ভাববার। সেখানে আরও যা দেখেছি যে মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহর মতো ফ্যানাটিকরা তারা হাসনাত আবদুল্লাহকে চ্যাঙ্গোলা করে পাশে রেখে তারা মার্চ করেছে। হাসনাত আবদুল্লাহ এত কিছু থাকতে এই মৌলবাদীদের সঙ্গে মার্চ করলো কেন এবং এটার কারণটা কি? কারণ এই পুরো মার্চ ফর গাজাটাকে সিজ করেছে মৌলবীরা, যে সকল মৌলবীরা আন্তর্জাতিকভাবে সমালোচিত, এবং এরা জিহাদ চায়, এরা খেলাফত চায়। এই বিকৃত খেলাফতের জোশে যারা ভোগে তাদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ মার্চ করলো এবং এতে কি প্রমাণিত হলো সবকিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার। হাসনাত আবদুল্লাহ তারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল এবং ধীরে ধীরে প্রকাশ পেল যে হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে দেখতে যায় মৌলভী সাহেবরা, চুমাচুমি হুজুররা, এবং মিজানুর রহমান আজহারী তাকে হাতে বগলদাবা করে হাঁটে। প্রকাশ পেল হাসনাত আবদুল্লাহ ওই জিহাদি গ্রুপেরই অংশ। এবং আমরা সবাই গণতন্ত্র চেয়েছিলাম, যে শেখ হাসিনা শাসনের সময়ে শেষের দিকে গণতন্ত্র বিফল হচ্ছিল, কারণ সেখানে বিএনপি যাচ্ছিল না, বিএনপিকে আনতে পারছিল না, যেভাবে হোক সবকিছু মিলে গণতান্ত্রিক প্রসেসটা ভেঙে পড়েছিল। এটা তো অস্বীকার করার কিছু নেই। আমরা গণতান্ত্রিক সিস্টেমটা ফেরত চেয়েছিলাম এবং সেখানে এসপিওনাজ বা গোয়েন্দা সংস্থার যথেষ্ট ফেলার ছিল। ডিজিএফআই, এনএসআই তারা আমাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিতে পারছিল না যে সমন্বয়কারীদের ভিতরে কারা হিজবুত তাহরির, কারা শিবির। এবং শেষ পর্যন্ত তারা নিজের থেকে খোলস বের করে বেরিয়ে এলো যে আমি শিবিরের নেতা, একদিন ছিলাম ছাত্রলীগ, আমি ছিলাম সমন্বয়কারী, আসলে আমি শিবিরের নেতা। তারা নিজ থেকে বেরিয়ে এসছে। তো শেখ হাসিনা সরকারের এগুলি বিফলতার কারণে শেষ পর্যন্ত এই জেহাদিরা পুরোটা মুভমেন্টকে ক্যাপচার করে শেখ হাসিনার পতন হয়েছে। এবং এখন এই নাগরিক পার্টি নির্ভর, জেহাদি নির্ভর ইউনূস সরকার বসে আছেন। তাদের পরিকল্পনা হচ্ছে জেহাদি জোশকে চাঙ্গা করে, খেলাফতি জোশকে চাঙ্গা করে ডক্টর ইউনূসকে খেলাফতি নেতা, খলিফা ঘোষণা করে আলটিমেটলি বাংলাদেশে এই নির্বাচনকে ধ্বংস করে দেওয়া, নির্বাচন প্রসেসকে ধ্বংস করে দেওয়া, নির্বাচনের কথা বললেই 2 দিন পরে মার খেতে হবে, এই অবস্থায় নিয়ে যাওয়া দেশকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই কোটা আন্দোলনে 80% যারা ছিল তারা ছিল 18 বছরের নিচে, এবং একটু অপেক্ষা করে তাদেরকে ভোটার বানিয়ে, কারণ এগুলো এই জেনারেশনটা মিস ইনফর্মড, তাদেরকে ভোটার বানিয়ে যদি ইলেকশন দিতে হয় তাহলে যেন এই সরকার টিকে যায়। এটা একটা পরিকল্পনা এদের। অর্থাৎ বারবার যে কোনোভাবেই হোক, যে কোনো ইস্যুতেই হোক, জেহাদি জোশকে চাঙ্গা করা, একটা মানবিক জোশকে উস্কে দিয়ে তার সাথে জেহাদি জোশ মিশিয়ে একটা মুভমেন্ট করা। যেমন কোটা আন্দোলন, জেহাদি জোশ, সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, শেখ হাসিনা সরকারের পতন। ঠিক একইভাবে গাজা ইস্যু নিয়ে আসা, জেহাদি জোশ নিয়ে আসা, মানবিক ইস্যু, এটা জনগণকে সম্পৃক্ত করা এবং খেলাফতের মুভমেন্ট করা, এই হচ্ছে তাদের প্রক্রিয়া। এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাগরিক পার্টি, দে আর পার্ট অফ ইট।
আনফর্চুনেটলি মুসলমানরা এখনো এত শক্তিশালী নয় যে তারা গাজাকে স্বাধীন করে দিবে, শত্রুমুক্ত করবে, টু স্টেট সলিউশন করবে। কারণ আমি টু স্টেট সলিউশন চাই। আমি ইউরোপে, বাংলাদেশে, আমেরিকায়, কানাডায় আমি প্যালেস্টিনিয়ানদের পক্ষে সংগ্রাম করেছি। অসংখ্য ভিডিও ছবি আপনারা দেখেছেন, অসংখ্য ভিডিও করেছি, টু স্টেট সলিউশন চেয়েছি। ইহুদি ধর্ম এবং জায়নিজম এক নয়, আমি আপনাদেরকে বারবার বলেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এও মনে করি যে আমেরিকা চিরস্থায়ীভাবে তো শক্তিশালী দেশ হয়ে থাকবে না। ব্রিটিশের শাসন করেছে, ক্ষমতা গেছে। একইভাবে গ্রিকরা শাসন করেছে, রোমানরা শাসন করেছে, মঙ্গলরা শাসন করেছে, আরবরা শাসন করেছে, তাদের সব সাম্রাজ্য শেষ হয়ে গেছে। আমেরিকার এই সাম্রাজ্যবাদী চেতনা ও শক্তিও শেষ হয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভালো দিক কি জানেন? এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিপ স্টেট বিষয়টি সামনে নিয়ে এসছে। যেমন ইরান ইরাক যুদ্ধে একদিকে যেমন আমেরিকা ইরাকের পক্ষ নিয়েছিল, অ্যাট দ্য সেম টাইম ইরানকে অস্ত্র দিচ্ছিল। এই ইরান কন্ট্রা ইস্যুতে রোনাল্ড রেগানের সরকার প্রায় পতন হয়ে গিয়েছিল, ওই ডিপ স্টেট। একইভাবে মিসেস ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, উনি বলেছিলেন যে সিনেট হিয়ারিংয়ে যে আমরা ইসলামিক স্টেট, আল কায়দা, এদেরকে পেছনে আমরা এদের সৃষ্টির পেছনে আমরা কাজ করে আমরা ভুল করেছিলাম। অথচ এই ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের ঘোরতর বিরোধিতা করেছেন ট্রাম্প যে ডিপ স্টেট এইগুলো বন্ধ করতে হবে। এবং ধীরে ধীরে প্রকাশ পেয়েছে যে এই হাসনাত আবদুল্লাহ, এই সাজি সালামদের কোটা আন্দোলনকে উস্কে দেওয়ার পেছনে ইউএস এইড, আমেরিকান ফান্ডিং, সিআইএ ইনভলভ ছিল। যেমন 1953-তে ইরানিয়ান যে একটা কু হয়েছিল, তার পেছনে সিআইএ এবং ব্রিটিশ স্পাইস ইনভলভ ছিল। এটা বহু বছর পরে তারা স্বীকার করেছে। ঠিক একইভাবে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পেছনে তারা এখন অস্বীকার করলেও বহু বছর পরে হলো তারা স্বীকার করতে বাধ্য হবে যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের একটা সময়সীমা থাকে, এটা পার হয়ে গেলে তারা স্বীকার করতে বাধ্য হবে যে এর পেছনে আমেরিকা, সিআইএ ইনভলভ ছিল। কারণ সিআইএ বহুবার মূল্যবাদী শক্তিকে উস্কে দিয়েছে। যেমন সৌদি প্রিন্স বলেছিলেন না যে সোশ্যালিজম, সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য ওয়াহাবিজমকে উস্কে দিয়েছে আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটা সৌদি প্রিন্স নিজে বলেছেন, এবং তাই ওরা এখন ওয়াহাবিজম থেকে সরে যাচ্ছে, আর বাংলাদেশে ওয়াহাবিজম এখন ঢোকানো হচ্ছে পাকিস্তানের সহায়তায়। আবার ওই জিয়াউর রহমানের পলিসিতে আবার এখানে একটা ইসলামিক জোশ আনার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে সহায়তা করার জন্য সবসময় ওরা কিছু এজেন্ট রাখে, মনে করেন যারা কিনা এই ডিপ স্টেটে সহায়তা করবে। বাংলাদেশে এই অ্যাডভাইজারদের ভিতরে অনেকেই ডিপ স্টেট এজেন্টদের সাথে সম্পৃক্ত। আমেরিকান ডিপ স্টেটের সাথে যারা কাজ করছে তারা সম্পৃক্ত, সরোসের যারা এজেন্ট হিসেবে কাজ করছে। বাংলাদেশে এই যে গাজাকে কেন্দ্র করে যে মিছিল হলো, মিছিল হোক, এটা আমি চাই। এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভিতরে পড়ে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের ভিতরে পড়ে, ফ্রিডম অফ ওপিনিয়নের ভিতরে পড়ে। কিন্তু এর পেছনে যদি একটা ডিপ স্টেটের একটা প্ল্যানিং থাকে, ডেঞ্জারটা সেখানে। আমাদের বাংলাদেশে এই পিছনে একটা ডিপ স্টেট প্ল্যানিং কাজ করছে। কারণ এই দেশে যদি অর্থনৈতিকভাবে বেশি সমৃদ্ধ হয়ে যায়, লিবারালিজম যদি চলে আসে, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কন্ট্রোল যেটা, বিশেষ করে আমেরিকার কন্ট্রোল যেটা, সেটা হারিয়ে যাবে। সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ সৌদি আরব। কারণ সৌদি আরব এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে তারা এখন ব্রেক্সিটের অংশ হয়েছে এবং আমেরিকা থেকে স্লিপ অ্যাওয়ে করছে তারা। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হোক, এত জনসংখ্যার দেশ, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায় না। ফরেন পলিসি খুব একটা চেঞ্জ হয় না, ঘুরে ফিরে একই থাকে। এখনো বাইডেন এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং ডেমোক্র্যাটদের অনেক এজেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ইনফিলট্রেট করে আছে, যেটা লারার যেই রিপোর্ট আপনারা দেখেছেন, সেটাতে সেই রিপোর্টে এটা বেরিয়ে এসছে, এবং এই কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কয়েকজন স্টাফকে ছাঁটাই করা হয়েছে। এখনো এই ডিপ স্টেটের প্রসেসটা চলছে, তাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এলেও এখনো ডিপ স্টেট প্রসেসটা চলছে।
এই গাজাকে কেন্দ্র করে এই খেলাফতি প্রচেষ্টা শুরু হয়েছে বাংলাদেশে। কিছুদিন পরে দেখবেন আরো কিছু জোশ একের পর এক এজেন্ডা নিয়ে আসবে। আজকে গাজা, কালকে এইটা, পরশু ওইটা, আজকে মিন্দানাও, কালকে কোন স্যান্ডেলের ভিতরে আল্লাহর নাম দেখা যাচ্ছে, কোন কোম্পানির লোগোর ভিতরে ইসলামকে অপমাননা করা হয়েছে, বিভিন্ন জোশ নিয়ে আসবে। অথবা খুলনাতে কোন হিন্দু কাকে ইসলামকে অপমাননা করেছে, এসব নিয়ে আসবে। নিয়ে এসে জোশকে তারা চাঙ্গা রাখবে, খেলাফতি জোশ। কিন্তু মুসলমানরা তো এখনো এত শক্তিশালী নয়, যেটা আপনাদের বললাম, যে তারা গাজাকে স্বাধীন করে দেবে। খোদ আমেরিকাতে 1200 মিছিল হয়েছে গত সপ্তাহে, 1200 মিছিল। ইউরোপে শত শত মিছিল হয়েছে গাজার পক্ষে, হয়ে আসছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মুসলমানদেরকে, এই 200 কোটি মুসলমানদেরকে তত পাত্তা দেয় না যত পাত্তা দেয় 4-5 কোটি জুইশকে। কেন? এবং তারা নিয়েছে ইন্ডিয়ান বংশোদ্ভূতদেরকে সঙ্গে। কেন? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, কারণ কাটা দিয়ে কাটা তোলা। ইন্ডিয়ান বংশোদ্ভূতদেরকে ব্যবহার করে মাইগ্রেন্টদেরকে আলটিমেটলি কোণঠাসা করা, যেটা ঋষি সুনাককে দিয়ে তারা করেছে। ব্রিটেনে সবচাইতে বেশি অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসিগুলি নিয়ে এসে ঋষি সুনাককে দিয়ে, এবং আমরা সবাই তাকে ভোট দিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে ঋষি সুনাক সম্বন্ধে সাবধান, আলটিমেটলি আমার কথা সত্য প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে কিছুদিন পরে অ্যান্টি ইন্ডিয়ান একটি সেন্টিমেন্ট গড়ে উঠবে আমেরিকায়, কারণ তারা সমস্ত পলিসি যা আছে, যে ধরেন প্যালেস্টিনিয়ানদের পক্ষে পলিসি যা আছে, এগুলো সব কিছুর বিরুদ্ধে এই ইন্ডিয়ান বংশোদ্ভূতদের কাজে লাগিয়ে ইন্ডিয়ানদের সাথে পাকিস্তানিদের, ইন্ডিয়ার সাথে বাংলাদেশিদের সাথে, ইন্ডিয়ান মুসলিম হিন্দুর সাথে একটা সংঘাত তারা বাড়াবে। তাই হতে যাচ্ছে। গাজা বিষয়ে কেন, যে কোনো বিষয়ে মুসলমানরা সে থাকতে হলে জ্ঞানে, বিজ্ঞানে, ইনোভেশনে, অর্থনীতিতে, সব বিষয়ে মুসলমানদের অবদান কতখানি। ওরা চিন্তা করবে এর সাথে সম্পর্ক না রাখলে আমার কি আসবে যাবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখাটা আমেরিকার জন্য যতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, তার তুলনায় অর্থনৈতিকভাবে ইম্পর্টেন্স খুবই কম। কিন্তু অর্থনৈতিকভাবে সম্পর্কটা বজায় রাখা আমাদের দরকার আমেরিকার সাথে। আমাদের ব্যবসাটা 12টা বাজায় দিলে আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি সাকসেসফুল হবে, কিন্তু বিজনেসগতভাবে আমরা ধ্বংস হয়ে যাব অর্থনৈতিকভাবে। তাই হতে চলেছে। এই যে ইডিয়েটরা যারা করলো এই যে তৌহিদ যৌনতা, তারা মার্চ ফর গাজার সম্পৃক্ত না হওয়ার অজুহাতে গাজীপুরে অনেকগুলো ফ্যাক্টরি আক্রমণ করলো। কিন্তু এই ফ্যাক্টরিগুলো কাপড় সাপ্লাই করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। কিন্তু ওরা চায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বাটা বলেন, যারা কিনা আসলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নাই বললেই চলে, বাটা বলেন, যে কোনো কোম্পানি বলেন, এদের সাথে সম্পৃক্ততা ছিন্ন করুক এই মৌলবীরা চায়। মানে দেশের ইকোনমি 12টা বাজায় ফেলো, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলো। তারপরে কি হবে? যত অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বাড়বে তত ফ্রাস্ট্রেশন সৃষ্টি হবে মানুষের ভিতরে, আর ফ্রাস্ট্রেশন সৃষ্টি হলে মানুষ উগ্র হবে। ওরা এটা চায়, ওরা এটা বুঝে, ধান্দাটা সেখানে। আজকে যদি মুসলমানরা ইসলামিক গোল্ডেন এজের মতো জ্ঞানে, বিজ্ঞানে, দর্শনে, সাহিত্যে, প্রযুক্তিতে, অর্থনীতিতে শক্তিশালী হতো, এমনকি চায়না যেভাবে এগিয়ে গেছে সেভাবে যদি হতো, তাহলে ইসরায়েলের প্যালেস্টিনিয়ান সংঘাতের, জাতিগত সংঘাতের সমস্যা সমাধান বহু আগে হয়ে যেত। সেটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ মুসলমানদের সঙ্গে এই গরিব কিছু মুসলমান যারা কিনা আন্দোলন করছে, এদের সাথে ব্যবসাটা বা আমেরিকাকে চাপ দেওয়ার মতো এদের অবস্থা নাই। আমেরিকাকে প্রেশার করার ক্ষমতা মুসলিম বিশ্বের কয়েকটা দেশ ছাড়া কারো নাই। সৌদি আরব মূলত ছাড়া, সৌদি আরব, কাতার, এরা একটু বার্গেন করতে পারে, এছাড়া কারো ক্ষমতা নাই। তাই সকল প্রোটেস্টে আমেরিকা কিচ্ছু আসে না। আমরা আমাদের অর্থনীতি 12টা বাজাবো। মুসলমানদের কি পলিসি নিতে হবে? তাহলে প্রোটেস্ট করেন, কিন্তু নির্যাতন এমন একটি অবস্থায় চলে গেছে যে মুসলমানদের এখন একটু ব্যাক গিয়ারে গিয়ে নিজেকে স্ট্র্যাটেজিক্যালি উইথড্র করে শক্তিশালী করে তারপরে এগোতে হবে। চোখের সামনে নারী শিশুকে হত্যা করা হচ্ছে, বুকের সন্তানকে হত্যা করা হচ্ছে, নির্যাতন চরম পর্যায়ে গেছে। মুসলমান কোনো দেশ তাদেরকে সশস্ত্রভাবে সামরিক সহায়তা দিয়ে তাদেরকে মুক্ত করার মতো অবস্থায় নেই। আমেরিকা চিরস্থায়ীভাবে শক্তিশালী হয়ে থাকবে না। ইটস নট গোনা হ্যাপেন। এবং আলটিমেটলি মুসলিম দেশই সেখানে অনেক।
কিন্তু সেখানে মুসলমান দেশকে শক্তিশালী হওয়ার জন্য সময় দিতে হবে, সেখান থেকে উইথড্র করতে হবে মুসলমানদেরকে, দরকার গাজা থেকে সরে যেতে হবে। আনফর্চুনেটলি কিছু সময়ের জন্য সরে যেতে হবে, সরে যাক। কারণ 4 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলবে মৃত্যুর পরে যে তোমরা পৃথিবীতে কেমন ছিলে। তারা বলবে আমরা নির্যাতিত ছিলাম, চরম, আমাদের শাসক দ্বারা চরম নির্যাতিত ছিলাম। তখন ফেরেশতারা বলবে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না, তোমরা সরে যাওনি কেন? সরে যেহেতু যাওনি, তোমাদের এখন আশ্রয়স্থল হবে জাহান্নাম। তাই ওখানে বসে বসে মরা এটা ইসলামিক নয়। বাংলাদেশেই মানুষ বলে আমরা থাকতে পাবো না, চান্স পেলে চলে যাবো। তাহলে গাজায় যারা আছে তাদেরকে থাকতে বলেন কেন? আলাক্সা না, আলাক্সা ইস্যু হতে পারে না। কারণ কাবা রেখে ইসলামের প্রথম দিকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে আবিসিনিয়া পাঠিয়েছিলেন, যে আবিসিনিয়াতে গিয়ে তারা এখন সেই ইথিওপিয়ার জনসংখ্যার অর্ধেক মুসলমান। সেখানে খ্রিস্টান মুসলমানরা অত্যন্ত সৌহার্দ্য এবং একসাথে বসবাস করে। আমি সেখানে গিয়েছিলাম কয়েক বছর আগে, আপনারা দেখেছিলেন ভিডিও। I am in Addis Ababa. This is a friend. What's your name? Antonio. Antonio. Nice to meet you. Yeah. I have been told that he's a Christian, but he goes to Juma prayer. And Ramadan. And also. Ramadan, and here Christians and Muslims Is live dua, together. Dua, you know, dua means Yes, like prayer. Yes. Yeah. is So like- in your country, I've read about it that Christians and Muslims live together. yeah, live together. Great also, harmony. Yeah, Great harmony. Yeah. And this is one of the safest cities very in safe, Africa. very friendly. Addis capital Ababa. city of Africa also. Yes. Also, you very good man. Big intelligent mind, world class minds. Yeah. ঠিক একইভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে কাবা ঘর রেখে হিজরত করেছিলেন এবং শক্তি সঞ্চয় করে আবার ফিরে এসেছিলেন, বিনা রক্তপাতে মক্কা জয় করেছিলেন। একইভাবে জেরুজালেম 1127 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে গাজী সালাউদ্দিন, বিশাল শক্তির অধিকারী সেই গাজী সালাউদ্দিন তার সেনাবাহিনীকে নিয়ে বিনা রক্তপাতে স্বাধীন করেছিলেন, মুক্ত করেছিলেন জেরুজালেমকে। কারণ এর আগে ফার্স্ট ক্রুসেডের সময় খ্রিস্টানরা ইহুদি ও মুসলমানদেরকে ম্যাসাকার করেছিল এবং ইহুদিরা রিকোয়েস্ট করেছিল আসলে আমাদেরকে বাঁচান মুসলমান শাসকরা। স্ট্র্যাটেজিক্যালি এখন মুসলমানদের সেখান থেকে উইথড্র করা উচিত। আল আকসাকে কেন্দ্র করে ওখানে তাদেরকে মার খেতে হবে, মরতে হবে। নো, টেক ইউর টাইম, গ্যাদার ইউর কারেজ, গ্যাদার ইউর স্ট্রেংথ অ্যান্ড কাম ব্যাক। মুসলমানরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত। জ্ঞানে, বিজ্ঞানে, অর্থনীতিতে নিজেদেরকে শক্তিশালী করা উচিত। বাংলাদেশের মতো দেশে জিহাদি হুঙ্কার দিয়ে কোনো লাভ নাই। পৃথিবীর সমস্ত মুসলিম বাহিনী ওয়ারে গেলে এক আমেরিকার সঙ্গে পারবে না। তো সেইখানে এই মানে বাংলাদেশের নিজের অর্থনীতি 12টা বাজিয়ে জিহাদি জোশ দিয়ে আরো খেলাফতের ভিতরে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার কোনো মানে হতে পারে না, বুঝেছেন? আর এটা জাতিগত সংঘাত, আমরা সেটার সমাধান চাই, টু স্টেট সলিউশন চাই, প্যালেস্টাইন ভাইদের উপর নিপীড়ন বন্ধ হোক চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জিহাদি জোশ বাড়িয়েন না বাংলাদেশে। প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধের নামে জিহাদি জোশ বাড়িয়েন না। আর এতে প্রকাশ পেয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে এই নাহিদ, এই আসিফ মাহমুদ, এই সার্জিস আলম, তারপরে এই যারা হাসনাত আবদুল্লাহ, তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে ফারাক সৃষ্টি করে মানুষকে দেখায় যে আমরা এক না। এগুলো একটা স্ট্র্যাটেজি, আমরা এক না, আমাদের ভিতরে আমরা এক না। যেমন বলিউডে খানরা মাঝে মাঝে নিজেদের মধ্যে ফাইট করে দেখায় আমরা এক না। কারণ কি? তারা যদি এক থাকে তাহলে হিন্দু মেজরিটি ভারত বলবে শাল, আর মুসলমানদের দখলে চলে গেছে বলিউড। ঠিক একইভাবে ওরা নিজেদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করে দেখায় মানুষকে। আমার সঙ্গে হাসনাত আবদুল্লার সাথে সার্জিস আলমের সমস্যা আছে, সার্জিস আলমের সাথে নাহিদের সমস্যা আছে, নাহিদের সাথে আসিফ মাহমুদ সমস্যা আছে, ও সরকার আছে, নাহিদ সরকারে নাই, আসিফ মাহমুদ সরকার আছে, মানে একটা ফারাক দেখায়। আসলে তারা ফারাক নয় তাদের ভিতরে। এমনকি এই জেহাদিদের সাথে এই যে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, তারপর শফিকুর রহমান, এদের সাথে হাসনাত আবদুল্লাহ সব এক, এরা সব জেহাদি, কিন্তু তাদের মধ্যে মাঝে মধ্যে ফারাক দেখাবে, কিন্তু সময় তারা একসাথে মার্চ করে। এটা থেকে আমাদেরকে সাবধান হওয়া প্রয়োজন আছে। এটা আসলে গাজাকে কেন্দ্র করে জেহাদি মুভমেন্টের একটা ট্রায়াল মাত্র।